আমি কি করেছি গিন্নি? শুধু শুধু আমার উপর চেঁচামেচি করছো কেন? কি করেছি মানে? হ্যাঁ, আজকাল রান্না বান্না যা করছিস খাওয়া যাচ্ছে না কিছু। হ্যাঁ, আজকাল বৃষ্টির সময় তো তরি তরকারি ভালো আসছে না, তাই একটু জলসে জলসে ভাব লাগছে মনে হয়। রাঁধতে না পারলে এখন তরি তরকারির দোষ, তাই না? আরে গিন্নি, সত্যি কথা, বর্ষাকালে তরি তরকারিতে স্বাদ থাকে না। মেইন কথা হচ্ছে তোর এখন কাজ করতে করতে আলিস্টি থেকে গেছে, এখন ভালো করে রাঁধতে গেলে কষ্ট হয়, তাই না? হ্যাঁ, আমি তো কখনো বলিনি। তা বললি কিসের জন্য? তোর ভাব দেখলে বোঝা যায়, বুঝেছিস? তোর ইচ্ছা এখন এখান থেকে উড়ে যায় অন্য জায়গায় বসতে পারিস নাকি, অন্য কোথাও সংসার পাতাতে পারিস নাকি? সেই বুদ্ধি করতেছিস নাকি? সেই বুদ্ধি যদি করে থাকিস, তোর বুদ্ধির কেতাই আগুন মনে রাখিস। একবার এমএলএ পদে যাই না, তোর হাত পায়ে শিকল বেঁধে ঘরের ভিতরে একদম পুরাই রাখবো। দেখো, তুমি খালি খালি আমার সাথে ঝগড়া করছো। আমি তো তোমার কিচ্ছু বলিনি। বলছি এই কটকটি কোথায় গেছে জানিস নাকি? তোর কিছু বলে গেছে? না মানে আমার সেরকম কিছু বলে যায়নি। এমনি বলছিল উত্তরপাড়ার দিকে যাচ্ছি। যার সময় কোনো কিছু নিয়ে গেছে নাকি হাতে টাতে করে? না না, কিচ্ছু না, খালি হাতে গেছে। তা তুই ও যখন চলে গেছে আমার কেন জানালি না? ও বাবা, আমি কি করে জানবো? ও চিরজীবনের মতন চলে গেছে। ও তো এমনি গেছে। ও তো মাঝে মাঝে এদিক ওদিক যায়, তা আমার বলে গেছে উত্তরপাড়ার দিক যাচ্ছি। এ তো বলে নেই আর কোনোদিন আসবো না। তোরে যে কথাটা বলিস সে কথাটা তুই কেন বললি না? দেখো গিন্নি, খালি খালি আমার সাথে ঝগড়া করো না। আমি কিচ্ছু করিনি, কোনো কথাও বলিনি। আগে 2-3 বার তুমি আমার মারিছো, সেখান থেকে আমি কোনো কথা আদান প্রদান করি না। যা কথা আমার পেটের ভিতর ঢুকাই রাখি। হারামজাদা, তোর দিয়ে কোনো কাজ হবে না। শালা বাড়ির থেকে প্রায় 20-30 লাখ টাকার মাল চুরি করে নিয়ে চলে গেছে কটকটি। হ্যাঁ, আর তুই এখনো টের পাস না কিচ্ছু? কি 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 বলছো? 20-30 লাখ টাকার মাল নিয়ে চলে গেছে? তাই না? তাই কি? হ্যাঁ, কিন্তু যার সময় তো খালি হাতে গেছে, আমি তো দেখেছি ওর হাতে ফাতে কিচ্ছু ছিল না। তোর মতন বেবদ নাকি হাতে করে নিয়ে যাবে নাকি? রাতের অন্ধকারে কোনো কোনো শাড়ি রাখিছে, আবার রাতের ওখান থেকে ঝেপে দিয়ে নিয়ে চলে গেছে। ছেলেটার দেখে তো ভালো মনে হয়েছিল, কিন্তু তলে তলে এত শয়তানি করবে ভাবতে পারিনি। তোর থানার থেকে পুলিশ ডাকিছি, আসবে একটু পরে ইনকোয়ারি করতে, তখন বলবি বাড়ি থেকে 30-40 লাখ টাকা সোনা চুরি হয়ে গেছে। বলছি কিনি, একটা কথা বলি। আমি তো তোমার কোনোদিন এত টাকার সোনা গয়না কিনে দিইনি। ওরে পোড়ামুখো, তুই কিনে দিবি কিসের জন্য? ওই আমি টাকা পাইছিলাম না জমি বেচা টাকা, তাই দিয়ে আমি কিনে রাখিছিলাম। বলছি আমি তো জানি না। অত তোর জানার দরকার নেই, তোরে যা বলেছি তাই বলবি। আচ্ছা, বলছি কত টাকার কথা বলবো? 30 না 40? বলবি আমি ঠিক জানি না, ওই 30-40 লাখই হবে। বলবি কি আমার বউর কাছে শোনো। আচ্ছা। এখন মুখ পড়ায় এখান না থাকে যাও দূরে রান্না করো। আর আসলি বারে পুলিশ টুলিশ একটু অভিনয় করো, ইমোশনাল কান্দার মতন ভাব করে, বুঝতে পারিস? সবকিছু তো তোমার শিখাই দিতে হয়, ভাজা মাছ উল্টে খাতি পারো না। আচ্ছা ঠিক আছে। বাড়ি 30-40 লাখ টাকা সোনা ছিল? কে জানে বাবা, বউ যা বলিছে তাই বলবো। কেমন ফাঁদ ফেলেছি ম্যাডাম, আপনার তুলনা হয় না। শালা হারামজাদা, আমার এখানে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এখন এই এমএলএর বউর সাথে কাজ করতেছে। হ্যাঁ, যাওয়ার সময় একবার বলেও যায় নাই। হারামজাদা দেখাচ্ছি ওরে। হ্যাঁ, ও 14 গোষ্ঠী উল্টে দেবো। ও নারকেল বেগমটা তো চেনে না। হ্যাঁ, একদম হাড়ে হাড়ে চিনাই দেবো। বলছি ম্যাডাম, যদি পুলিশ স্টেশন থেকে বিল টিল চাই? আর এসব বিল ফিল চাবে না কিছু, তুমি একটু টেনশন করে না, হাতে কিছু ধরাই দিলি সব সেটেলমেন্ট হয়ে যাবে। বলছি ম্যাডাম, কটকটির মাথায় যা বুদ্ধি, ও যদি এইসব ঝামেলার থেকে পার পেয়ে যায় তাহলে তখন আমাদের উপরে তো অ্যাটাক করতে পারে। তো ঘোড়ার ডিম, ও কটকটি, হ্যাঁ, নাক টিপলে দুধ বেড়ায়, ও আমার সাথে পাঙ্গা নেবে? অত খায় না, আমার নাম নারকেল বেগম। বলছি শুধু শুধু দাদাবাবুরি বকলে, উনি তো কিচ্ছু জানে না। ওরে পাগলা, না বকলি বারে পুলিশের সামনে থতো মতো খাই যেত। এখন এমন ভাবে তাড়া দিছি আর এমন ভাবে বলেছি, পুরো মাথায় ফিট হয়ে গেছে। এখন আর এরকম হাবি জাবি কথা বলবে না। সত্যি ম্যাডাম, আপনার তুলনা হয় না। তুমি খালি আমার একবার এমএলএর পদে আসতে দাও, তারপরে দেখো সবার আগে ওই শাস্তি দেবো কটকটেরই। এমএলএর পদে তো আপনি 100% আসবেনই আসবেন ম্যাডাম। কে জানে ওই শালা ওখানে যায় কি উল্টো পাল্টা আমার নামে প্রচার করবে, তার ঠিক আছে? তার জন্যই ও প্রচার করার আগে আমি প্রচার করবো যে আমার বাড়ি থেকে 30-40 লাখ টাকা নিয়ে ধাওয়া হয়ে গেছে। বলছি ম্যাডাম, এই কথা কি সব লোকজন মানবে? মানবে না মানে? এই কথাটা যদি সার্কুলার হয়ে যায় না, ভোটে আপনি জিতে বসে রয়েছেন। তাই যেন হয়। আর 2-4 দিন আছে ভোটের বাকি, এই সময় মোটামুটি সবার মনের ভিতরে একটা ইমোশনাল ক্রিয়েট করলি আমিই জিতবো। বলছি কি, ওই এমএলএর বাচ্চা কোথায় যে মরিছে? ওই মালটা যদি টানি টুনে বের করা যেত না, তাহলে আমার বিশাল কাজ হতো। সে কথা তো ঠিক বলেছেন, কিন্তু এখন কোথায় খুঁজে পাবো? কোন শালা যে শাড়ি রাখিছে কেউ খুঁজে পাচ্ছে না। বলছি তুমি একটু তদন্ত করো তো। বলছি ম্যাডাম, ও সব তো আমার দ্বারা কাজ না। ওইসব হচ্ছে পাদুর কাছে মোচা কল ছিল না, ওই দিয়ে নাম্বার টিপে দিলি যে করে হোক মোটামুটি পৃথিবীর 30 বানায় থাকলেও বের করে দেওয়া যেত। এখন তো সে মোচা কল নাই। বলছি ম্যাডাম, একটু যোগাযোগ করে দেখতেন ফটোদের সাথে, বলবেন যে এরকম একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু খুঁজে দেবা, আমি 50,000 টাকা দেবো। ও সাটা ফুটো ফুটো আমার কথা শুনবে না, তুমি বরঞ্চ বলিয়ে দেখো। আচ্ছা, আমি এক গুলি দিয়ে দেখবানি। শোনো, দারোগাবুদের আসার টাইম হয়ে গেছে, তুমি কিন্তু অভিনয় করো, আর এরকম দাঁত কেলায় থাকিও না, মন মরা হয়ে থাকো। জো আজ্ঞা ম্যাডাম। বলছি ম্যাডাম, ভিতরে আছেন? হ্যাঁ এসো। বলছি কি শুনছি ম্যাডাম, আপনার বাড়ি থেকে নাকি চুরি হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে গো দারোগাবু, সব শেষ হয়ে গেছে। কি কি চুরি হয়েছে? আর বলবেন না, আলমারি ভরা সোনা ছিল, সব সোনা ঝেড়ে দিয়েছে, প্রায় 40 লক্ষ টাকা সোনা। 40 লক্ষ? হ্যাঁ, আর বলবেন না, সেই আমার বাবার পূর্বপুরুষিতে যত সোনা গোছাইছিলাম সব ঝেড়ে দিয়েছে। বলছি ঘটনাটা কখন ঘটেছে? সেটা তো বলতে পারবো না, সকালবেলা যে আলমারি খুলেছি দেখি কি সব তালাগুলো সব ভাঙা, আর ভিতরে যত সোনা দানা গয়নাগাটি ছিল সব কিছু ধার করে দিয়েছে। তা আপনার বাড়ি তো অন্য বাইরের লোকজন আসে না, জানাশোনারই কাজ মনে হচ্ছে। জানাশোনার আবার কি,
ওই যে ওই কটকটির বাচ্চা ওই শালাই করিছে। কি বলছেন? যারা আশ্রয় দিচ্ছেন সেই ঝেড়ে দিছে? আর বলবেন না, আমি আর এই কদম একটু ভোটের জন্য প্রচারে গেছি, বাড়ি এসে দেখি নেই। আমরা ভাবছি হয়তো কোথাও গেছে। ও বাবা, এখন যা জানতে পারছি আমার সব সর্বনাশ করে দিয়েছে। তো কটকটি কোথায় গেছে? ও বেশি দূর পালাই নাই, ওই যে এমএলএর বউর সাথে এখন দল দেশে। তাই তো ভাবি, ও মনে হয় আগের দিনই গেছে। এমএলএর বউ যেরকম আমাদের কথা বলছিল না, তখনই বুঝতে পারিছি যে ওনার কথা না, কেউ প্রিন্টেড করে কথা বলাইছে। তাহলে বুঝতে পারিস তো, এতদিন যারা নিজের ছেলের মতন দেখেছি, সেই যাওয়ার সময় এত বড় বাস দিয়ে চলে গেছে। বিষয় সম্পত্তি সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা গুছাই রাখিছি, সোনার দাম কম ছিল তখন কিনে রাখিছি, এইভাবে ঝেড়ে দিয়ে চলে যাবে কোনোদিন ভাবতে পারিনি। বলছি ম্যাডাম, আপনার আর ওই এমএলএ বাবুর এই দুই বাড়ির সালিশি করতে করতে না আমার আর অন্য কোনো ডিউটি করা লাগে না। শোনো দারোগাবাবু, ওইসব কথা বললো না। তোমার যতটুকু ন্যায্য প্রাপ্য তুমি পাবা। তুমি আমার সোনা উদ্ধার করে দাও। ন্যায্য প্রাপ্য মানে? ওখান থেকে 5 লাখ টাকা সোনা আপনারে দেবানি। কি বলছে শুনিছো ছোট বাবু? ডিল ডান, আপনার আড়াই আমার আড়াই, ঠিক আছে। বলছি ম্যাডাম চিন্তা করবেন না, আজকে এই বাড়ি থেকে ছাড় করতে করতে কটকটি টেনে এনে হাজতে নিয়ে এমনবার বেরোবো, ও কোথায় রাখিছে মালপত্র সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ একদম। আর ওরে যাবজ্জীবন যেন জেল হয় সেরকম সাজা দেবেন। ওর উপরে এমন এমন ধারা দেবো না, বাপের জন্য সেসব উদ্ধার করতে পারবে না। তাহলে আর দেরি করবেন না, ঝপাঝপ করে চলে যান। বলছি কি, তো একটু হিসাব নিতে হবে না, কি কি হারাইছে? হ্যাঁ বলছি। হ্যাঁ বলেন, আমি নোট করছি, লেখো ভালো করে লেখো। 10টা নেকলেস, 12 জোড়া কানের তা, 12 জোড়া কানের তা, পায়ের নূপুর 17টা, আমার শাশুড়ির হাতের পালা সোনার তা, কোমর বিচে 3টে, নাকের তা 17টা। বাড়ি তো মনে হচ্ছে সোনার দোকান খুলে ফেলেছিল। আর ছোটখাটো অন্নপ্রাশনে দেওয়ার জন্য বাজু ফাজু মালা টালা প্রায় ওই 8 কেজির মতন ছিল। বাপরে, আর অনেক কিছু ছিল, সেসবের হিসাব নেই। বলছি ম্যাডাম, কটকটি যখন হাইকোর্টে উঠাবো তখন তো প্রমাণ হিসাবে আরো 2-4 জনের সাক্ষীর দরকার। সাক্ষী আছে তো, আমার বর দেখিছে যে ও রাতের অন্ধকারে ও পালাইছে। আমার বর যখন রাত্রিবেলা হিসু করতে গেছে তখন দেখি ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, মনে হয় সোনা দানারই আওয়াজ। তারপরে আর উনি ভাই পাই যায় শুয়ে পড়েছে, সকালে বলে কি যে কটকটি চলে গেছে। তা আমরা সেরকম কিছু লক্ষ্য করিনি। বিকেলবেলা যেই খুলে দেখি আলমারি, সেই দেখি সব কিছু একদম ধা করে দিয়েছে। বলছি কটকটি ছাড়া আর আপনার অন্য কারোর উপরে সন্দেহ হয়? এই নারকেল বেগমের বাড়ি কারোর বাবার ক্ষমতা নেই যে ঢুকবে। ওই শালা ঘরের লোক সেই সর্বনাশ করেছে, যারা খাওয়াইয়ে পড়ায় বড় করেছি, ওর ঠাকুমারে বাঁচাইছি, সবকিছু করেছি, আর সেই আজকে যাওয়ার সময় এত বড় আমার সর্বনাশ করে দিয়ে গেল। এর জন্য বলে মানুষের উপকার করতে নাই। চাপ নেবেন না, ওই হারামজাদাকে আমি যেখান থেকে পারি সেখান থেকে টানতে টানতে নিয়ে আসবো। যেখানে যাওয়া লাগবে না, ওই এমএলএর বাড়ি আছে, হারামজাদার আজকে দিয়েছি। চলো ছোট বাবু, আজকে আর এমএলএর বউ কিচ্ছু বলতে পারবে না, আমাদের কাছে সব প্রমাণপত্র আছে। চলেন। আগের দিন এমএলএর বউ অনেক গরম দেখাইছে, আজকে আর না, আজকে খেলা হবে। বলছি গেছে ওনারা? মনে হয় তো গেছে। তবুও এখন দাঁত কালাকালি করে না, দেয়ালেরও কান থাকে। ঠিক বলেছেন ম্যাডাম। অভিনয়টা ঠিক আছে তো? হ্যাঁ একদম 100-100। তাহলেই হবে। এবার দেখি দারোগাবুরা কি করে। যদি কিছু না করতে পারে তখন আমারই হাইকোর্টে কেস করতে হবে। চাপ নেবেন না ম্যাডাম, ওনাদের আগের দিনের অনেক রাগ আছে, এইবার সব রাগ একসাথে উতরাই যাবে। তাই যেন হয়। বলো ফুটো, তাহলে এখন কি দিয়ে কি করা যায়? ওই মেয়ের কাছে শুনুন, আমরা কি বলবো। বলছি মা, তোমার কি যেন নাম? পায়েল। তা কি তুমি সংসার করতে চাও না? সংসার করতে তো চাইছিলাম, সংসার করার জন্যই তো বিয়ে করেছি, কিন্তু আমার স্বামীর এই অপব্যবহার আমি সহ্য করতে না পারি আমি এখন ডাইভোর্স চাচ্ছি। মুখ সামলে কথা বলো, অপব্যবহার মানে? ফুটো, তার একটু বলার সুযোগ দাও, তারপরে তোমারও সুযোগ দেওয়া হবে। এইভাবে তোমরা যদি নিজেরা ঝগড়া করতে থাকো তাহলে আমি কি করে সালিশি করবো বলো? এই হচ্ছে সমস্যা, এনাদের বাড়ির সবাই হচ্ছে মাতুব্বর। হ্যাঁ একদম ঠিক কথা, আমার নাতিনটারে বিয়ে দিছি, এদের বাড়ি এসে আমরা দেখিও না এদের বিষয় সম্পত্তি কি আছে কি না আছে। একটা মিথ্যে কথা বলে আমার নাতিনটি বিয়ে করলো। এত সুন্দর দেখতি একটা মেয়েরে, ওনার ছেলে টাকমাতা ছেলে, তার কেউ দেবে? বলে কি সরকারি চাকরি করে, সাইন্টিস্ট, মাস গেলি 3 লাখ টাকা বেতন। হ্যাঁ, আমার মেয়ে গেছে সেই ব্যাঙ্গালোরে, একটা ভাড়া বাড়ি রাখিছে 2-3 দিন, এখান ওখানতে খাবার টাবার কিনে এনে খাওয়াইছে, তার বলতেছে চাকরি চলে গেছে। এ কোনো কথা হয়? তোমাদের বিশ্বাস করানোর আমাদের দরকার নেই, ছেলে চাকরি করে কি না করে সময় আসলে জানতে পারবা। ফুটো, তাহলে আমি বাড়ির দিকে গেলাম, বুঝেছো? তোমরা এই সালিশিটা মিটাই নাও। বলছি মেম্বার বাবু, এইসব কথা শুনে মুখ চুপ করে রাখতে পারি না, তাই বেরোই যায়। আপনি করেন সালিশি। ওইসব কথা ছাড়ো মা, এখন তোমার মনের কি মতিগতি সেই কথা বলো। তাই তো বলছি, বিয়ে করেছিলাম এই বাড়ি সংসার করার জন্য, অনেক ভালোবাসতাম স্বামীটারে, কিন্তু সে আমার এই বাড়ি ফেলাই দিয়ে চলে গেছে। এখন ব্যাঙ্গালোরে যাইয়ে আবার কোন মেয়ের সাথে লাইন শুরু করেছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, বিয়ে হতে পারলো না 6 মাস, তার আগে আর একজনের সাথে প্রেম প্রীতি শুরু করে দিয়েছে। এসব সহ্য করা যায়? মুখ সামলে কথা বলো। বলছি ফুটো, আমার মনে হয় সালিশি করা হবে না, আমি বাড়ির দিক যাচ্ছি। না না, আপনি বলেন। এদের বাড়ির প্রত্যেকটা মানুষ মাতুব্বর, মানে এরা যা বলে সেটাই ঠিক। শোনো, তোমারও সময় দেওয়া হবে, তখন বলো, বুঝতে পারিছো? এখন আমি মেয়ের কাছ থেকে সত্যি চাচ্ছি, তার সমস্যাটা কি, কিসের জন্য সে ডিভোর্স চাচ্ছে, বুঝতে পারিছেন? আচ্ছা, তা বলো মা, এখন তুমি কি করতে চাও? আপনি বলেন। একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সে যদি জানতে পারে তার স্বামীর অন্য জায়গায় সম্পর্ক আছে, সেখানে কি সংসার করা উচিত হবে? কিন্তু তুমি নিজের চোখে দেখিছো যে ওই পাদু অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে? আমি ফোন করেছি, দেখে একটা মেয়ে উঠায়, যখনই ফোন করি একটা মেয়ে উঠায়, তাহলে আপনি কি ভাববেন? ওখানে টিউশনই পড়ায়, তার জন্য মাঝে মাঝে ছাত্ররা ছাত্রীরা ফোন উঠায়।
কি বলছে শুনেছো? টিউশনি পড়ায় নাকি? আর আমিও যতদূর জানি পাদু তো এরকম চরিত্রহীন ছেলে না। ওইসব ছেলেদের দেখে বোঝা যায় না। হ্যাঁ, আমি জানি, আমি সংসার করি তো আমি জানি, বাইরের থেকে মানুষ চেনা যায় না। হ্যাঁ, আমি যে কি দুঃখ যন্ত্রণায় আছি সে আমি জানি। বিয়ের পরে আমার দাদু বাড়ি আমার ফেলাই রেখে গেছে। হ্যাঁ, একবারও দেখতে গেল না। বললাম যে আমার বান্ধবীর বিয়ে করে টাকা দাও, টাকাও দিল না। হাত খরচার জন্য মানুষ টাকা পয়সা দেয় গরিব মানুষ হলেও। আর সে নাকি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, তাহলে আমার 50,000 টাকা দিতে পারতো না হাত খরচা বিয়ের জন্য? কিচ্ছু দিল না, ফুটো কড়ি পর্যন্ত দেয়নি। এমনকি ব্যাঙ্গালোরে চলে গেছে, একবারের জন্য বলেও যায়নি। এইরকম ব্যবহার করেছে আমার সাথে। না, এই কথাটা তো ঠিক কথা না। খারাপ কাজ তো করেছে। টাকা তো হাত খরচা দেওয়ার দরকার। আর ব্যাঙ্গালোরে চলে গেছে, কিছু না বলে চলে গেল, এটা ঠিক করেনি। বলছি ফুটো, এই ব্যাপারে তোমার ভাইপোরে কিছু বলনি? হ্যাঁ, আমরা জানলি তো বলবো, মিথ্যে কথা বলবেন না। ওই যে আপনার পিছনে বসে আছে ঢ্যামনা না কি নাম, হ্যাঁ, উনি নিজেই বলিছে মা কালকে সকালবেলা আমি ফোন পে করে দেবো, নাই তো নিজের হাতে গিয়ে তোমার আমি 50,000 টাকা দিয়ে আসবো। হ্যাঁ, সেই কথার কোনো দাম থাকলো না। মানে এরকম ঢপ মারা কথা বললো, আর কি বলবো। হ্যাঁ, যেসব বাড়ির গার্জেনরা এরকম মিথ্যে কথা বলে, আর তার ছেলে পেলে মিথ্যে কথা বলবে না? কি বলছে ওই মেয়ে? যা বলছে তা কি সত্যি কথা? আমি বলেছিলাম, কিন্তু টাকা পয়সা হাতে না থাকার কারণে দিতে পারিনি। আমাদেরও এখন একটু টানাটানি ভিতরে চলছে তো, তার জন্যই। কেন? পাদু যদি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ, তাহলে ওই 50,000 টাকা দেওয়া কি কোনো ব্যাপার? আর বলবেন না, এখান থেকে কে কি কমপ্লেন করেছে। ওই ফাইল ভেরিফিকেশনের জন্য টাকা পয়সা পেন্ডিংয়ে চলে গেছে, আর ওই চাকরিটাও পেন্ডিংয়ে চলে গেছে। এসব তো আমি প্রথমবার শুনছি। খালি দেখেন এরা কত বড় ঠকবাজ। আমার নাতিনটারে বিয়ে করানোর জন্য হ্যাঁ এইরকম মিথ্যা কথা বলিছে। এই শোনো, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমার নাতিন কি সংসার করতে চায় কি চায় না? কি করে সংসার করব? হ্যাঁ বলেন, এত বড় একটা মিথ্যে কথা বলে আমার বিয়ে করলো কেন? আমার দেখতে কি খারাপ? স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুল, রেলের ডি গ্রুপ, কেউ কি জড়তো না কপালে? হ্যাঁ, এরকম মিথ্যে কথা করে বিয়ে করলো। প্রথমত সেই কারণ। দ্বিতীয়ত বিয়ের পরে অন্য মেয়ের সাথে ফোনে কথাবার্তা, সম্পর্ক, এসব আমি মেনে নিতে পারবো না। তাই আমি এখনই ডিভোর্স চাই। বলছি কি মা, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? বলেন। এ দেখো, বিয়ে থা হচ্ছে একটা জিনিস। এ সংসারে গন্ডগোল অশান্তি হতেই থাকে। তো একটু মানায় নিয়ে আর কিছুদিন দেখতে, তারপরে যদি না হতো তাহলে ছাড়ি দেওয়ার ব্যবস্থা নিতে। অনেক দেখেছি অনেক। এই বিয়ে হয়ে গেছে 1 মাস প্রায় আমার দাদু বাড়ি আছি, কোনো তার ফোন নেই, কিচ্ছু নেই। একবারের জন্য ফোন করে না। ফুটো, এসব কি শুনছি আমি? দেখেন, ফোন করে কি না করে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ও যে কাজের ভিতর থাকে, প্রচুর ব্যস্ত। সায়েন্টিস্ট মানে বুঝতে পারিছেন তো, পায়খানা যাওয়ারও সময় থাকে না। এসব কথা বলি মানা যায়? আপনি বলেন। তাহলে মা তুমি কি বলতে চাচ্ছ? আমি আর সংসার করবো না। এদের বাড়ির লোকজন ভালো না, আমার ভালো চোখে দেখতে পারে না, আর সে তো দেখেই না। তা আমি কি করে সংসার করি? আমি সংসার করবো না। তাহলে একটা বারের জন্য সুযোগও দেবা না? কি সুযোগ দেবে? সে যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমারে বলতো যে এই না এই, হ্যাঁ আমার একটু সময় দাও, আমি অন্য চাকরি বা অন্য কিছু যোগাযোগ করছি, কিছু না কিছু করে তোমার আমি ভালো করে সংসারে রাখবো, সেসব কথাবার্তা কিচ্ছু না। ফোনই করে না, আর সারাক্ষণ ফোন করলে মেয়েরা উঠায়। আমি সংসার করবো না। মেইন কথা তো ওটা না, এর আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে। দেখো, তোমার ছেলের দোষ আছে সে কথা বলবা না। আমার নাতনির নামে উল্টোপাল্টা কথা বলবা না। দেখেছেন, এসব অসভ্য মানুষের ভিতরে মানুষ বাস করতে পারে? আমার নামে ঝপ করে একটা বদনামি দিয়ে দিল। কেন? সেদিন রাত্রি তুমি একটা ছেলের সাথে আসোনি এই বাড়ি? একটা ছেলের সাথে আসি, তার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, সে আমার বন্ধু হয়, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। এখন বন্ধু বলে দিলে? বন্ধু না তাই কি? আমার যদি তার সাথে সম্পর্ক থাকতো, তাহলে কি আমি আপনাদের ছেলের সাথে বিয়ে করতাম? তার সাথে চলে যেতে পারতাম না? অত পয়সা দেখে করেছো বিয়ে, এখন পয়সা নাই, এখন আর সংসার করতে চাচ্ছ না। পয়সা যদি ঠিকঠাক তোমার দেওয়া হতো, তাহলে কি তুমি ছাড়তে? অত শত কথা বলবেন না, আপনার ছেলের চরিত্র খারাপ। এই দেখো, তোমাদের ভিতরে অনেক বিভেদ ঢুকিছে, আমি যে দেখেছি। এই সংসার ঠিকানো বড় মুশকিল। বলেছি তো আমি সংসার করবো না। এখন একটা কিছু করে রফা দফা করুন। তো বলছি তোমার ডিমান্ড কি? আমার ডিমান্ড 6 লক্ষ টাকা। 6 লক্ষ? হ্যাঁ, 6 লক্ষ টাকা। ফুটো কি বলছে? একটা ন্যায্য কথা বলার দরকার। 6 লক্ষ টাকা বলে দিলেই হলো? আমাদের কি টাকার গাছ আছে নাড়া দিলেই পড়বে? 50,000 সেটেলমেন্ট করো। আরে তোমরা কি কথা বলো? এ কি গরুর বেচা কেনা হচ্ছে নাকি? 50,000 টাকায় সেটেলমেন্ট করো? তাহলে এই একে করে দিন। শোনো মা, তুমি যে কথাটা বলিস 6 লক্ষ টাকা, এই টাকা তো এরা দিতে পারবে না। একটু কম টম করো। এক কথা শেষ কথা, 5-এর নিচে হবে না। এরকম বললি হয়? হ্যাঁ, 5 লাখ অ্যামাউন্ট কি কম অ্যামাউন্ট নাকি? তাহলে আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে, তার কি হবে? আরে তার জন্য তোরা টাকা পয়সা দিতে চাইছে, তো তুমি একটা ন্যায্য কথা বলো। হ্যাঁ, ঘপাত করে 5 লাখ বলে দিলি কোথাতে দেবে? অত শত জানি না, জমি জায়গা বিক্রি করুক, যা বিক্রি করুক করে বেড়াক। ও ফুটো, তো কি বলো? অত পারবো না, আমরা ওই 2 লাখে সেটেলমেন্ট করতে চাই। বলছি মা, ওইসব ছাড়ো, ওই 2 লাখ টাকা নিয়ে ছেড়ে দাও। মাথা খারাপ? 2 লাখ টাকা নিয়ে ছেড়ে দাও মানে? এ কি আমের ব্যবসা নাকি? বলছি ফুটো, তোমাদের পাদু যদি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, তাহলে তো 5 লাখ টাকা দিয়ে কোনো ব্যাপার না। দিয়ে যে ঝামেলা বিদায় করো তো। বলছি স্যার, আপনি ভাবছেন 5 লক্ষ টাকা? তা কি করবা? এ ঝামেলা কম না? তোমাদের ছেলেও মানে আর কি বলবো, ফোন টোন তো করতে পারে। কোন মেয়ে ছেলে ফোন উঠে আমি বুঝি না। এইসব ঝামেলায় আমার ডাকিছো, এখন আমি কোন পক্ষে কথা বলবো? একটা ন্যায্য কথা বলতে গেলে ন্যায্য বিচার হয় না। আমি তোমাদের সাপোর্টে কি করে কথা বলি বলো? হ্যাঁ, মেয়ে যা বলছে তাতে তো পাদুরই দোষ। ফোন টোন করে না, অন্য মেয়ের সাথে কথাবার্তা বলে, এসব কি ঠিক কথা? ওইসব মিথ্যে কথা স্যার। তো ঝামেলাটা যে মিটবে, সে পাদু তো একবার আসলো না। আবার নতুন করে চাকরি জয়েন করেছি, এখন আসতে পারবে না। সামনের মাসে ছুটি আছে, তখন আসতে পারবে। শোনো মা, তুমি যখন ডাইভোর্স চাচ্ছ, তোমার ডাইভোর্স হয়ে যাবে, কিন্তু এখন পাদু নেই, তো সই স্বাক্ষর কি করে কি হবে?
ও 6-7 আমি অনলাইনে করে পাঠাই দেবো, ওখান থেকে অনলাইন করে আপনি জমা করাই দেবেন, বাস হয়ে গেল। এইভাবে তো হয় না, বিয়ে হয়েছে এখনো 6 মাস হয়নি, তার আগে কি করে ডিভোর্স হয়? তুমি কোর্টে যাও, যেখানে যাও, বলবে কি 6 মাস তোমার অপেক্ষা করতেই হবে। আমি কোনো অপেক্ষা করতে পারবো না। আপনি জানেন এ বাড়ি থাকা যায়? এ বাড়ি মানুষ থাকতে পারে? এতগুলো এ বাড়ি মানুষ, একটা মাত্র মহিলা মানুষ, তারা গাদার মতন খাটায়, সারাক্ষণ রান্নাঘর ছাড়া বেরোতেই পারে না। আপনি যাই দেখেন সে মহিলার অবস্থা কি, সারাক্ষণ রান্না রান্না, বাড়ি 10-12 জন লোক, আর হ্যাঁ 10-12 জন লোকের খাবার তো কম না, সবাই গিলতি থাকে ওষুধের মতন। হ্যাঁ, তার রান্না করতে করতে জীবনের পুরো তারফিন তেল হয়ে গেছে। ও বউরি কোনো জাদু টোনা করে রেখে দিছে, না তো ওই বউ সংসার করে এই বাড়ির। দেখো, এইসব কথার ভিতরে ওইসব কথা টানার কোনো দরকার নেই। আমার বউ রান্না করতে ভালোবাসে তাই রান্না করে। রান্না করতে আমিও ভালোবাসি, কিন্তু এ না 24 ঘন্টায় রান্না করবে। একটা মানুষের সকাল রাত কিছু থাকে না, সারাদিন রান্না করে নাকি? যে কথা নিয়ে আলোচনা হচ্ছে সেই কথা বলো, ওইসব হাবিজাবি কথা বলিও না। উচিত কথা বললে এখন হাবিজাবি কথা বলিও না। ভুল হয়ে গেছে, বিয়ে করার আগে এই বাড়ি এসে সংসারের পরিস্থিতি দেখে যাওয়ার দরকার ছিল। ঘাপাত করে আমার দাদু রাজি হয়ে গেল, সেটাই সর্বনাশ হয়ে গেল। ভাবিছি কি এত সুন্দর ফ্যামিলি, এত ভালো ছেলে, এত সুন্দর চাকরি করে, তাহলে আর কিসের জন্য দেরি করবো, ঝপাত করে বিয়ে করাই দিই। আর ওরাও বলিস টাইম নাই, ছেলের চাকরি জয়েনিং করবে, তার আগে বিয়ে থা করে যাবে, তার জন্য আমি আর এত দেখাশুনো করিনি। কিন্তু এরকম হবে আমার নাতির কপালে কোনদিন ভাবতে পারিনি। টেনশন করো না দাদা, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক, আমার নাতির নিজের জীবনটা নষ্ট হয়ে গেল, আমি নিজের হাতে নষ্ট করলাম। কান্নাকাটি করো না, আমি একটা সমাধান বের করছি। শোনো মা, 6 মাস হওয়ার আগে কোনো ডিভোর্স হয় না, বুঝতে পারিস? তা তোমার বিয়ে হয়েছে কয় মাস? এই তো 4 মাস। তাহলে 2 মাস অপেক্ষা করতে হবে। 2 মাস অপেক্ষা করতে হবে? আমি এই বাড়ি থাকতে পারবো না। আচ্ছা, তুমি এই বাড়ি থাকে না, তুমি তোমার দাদুর কাছে থাকো। এদের সংসার বহনের জন্য টাকা পয়সা আমি একটা ধার্য করে দিচ্ছি, সেই টাকা তোমার মাসে মাসে দেবে যতদিন পর্যন্ত ডিভোর্স না হবে। কত করে দেবে? পার ডে 1000 করে, মনে করো এই মাসে 30,000 টাকা দেবে তোমারে। কি ফুটো, কি বলছো? বলছি স্যার, একটা মহিলা মানুষের মাসে 30,000 টাকা খরচা আছে? অত শত কথা বলিও না, বুঝতে পারছো? যা বলেছি তাইতে রাজি হয়ে যাও। আচ্ছা, আপনি যখন বলেছেন তার কি করা যাবে? বলছি কি, ওরা কি মাসে 30,000 করে দেবে? ওসব ফালতু কথা। হ্যাঁ প্রধানবাবু, ওইসব ফালতু কথা, আপনি নিজে দাঁড়িয়ে থাকে ওই কাগজপত্রে সই করে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিন। এই শোনো, তুমি আজকের দিন এই বাড়ি থাকো, তারপরে তুমি কালকে যাওয়ার সময় টাকা নিয়ে একবারে যাবা। আমি এই বাড়ি থাকতে পারবো না। বিকেলের ভিতরে আমার হাতে 30,000 টাকা দিতে বলেন, এই মাসের খরচা বাবদ। আমি চলে যাচ্ছি, সামনের মাসে ফোন পে করে দেবে, তারপরে মাসে ডাইভোর্স হবে। আচ্ছা ঠিক আছে। ফুটুদা, 30,000 টাকা কোথাতে দেবা? যেখান থেকে পারি এনে দেবানি, এসব ঝামেলা সহ্য হয় না। গ্রামের মানুষের সামনে পুরো একদম মান সম্মান খেয়ে ফেলালো। শোনো, 2 মাস পরে একটা মিটিং ডাকবো, সেই মিটিংয়ে টাকা পয়সার সেটেলমেন্ট হবে। আপাতত পাদু নাই, যে সংসার করবে কি না করবে তারও একটা মতামতের দরকার আছে না? তার জন্য ওই 2 মাসে তোমার খরচার টাকা তুমি নাও, তারপরে আসলে পারে যে টাকায় সেটেলমেন্ট হয় সেই টাকায় তোমাদের ডাইভোর্স হয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে যদি তোমাদের মন মানসিকতা মেলে বা আবার মনে করো যে আবার সংসার করবা, তাহলে তো আর এইসব ঝামেলার কোনো প্রশ্নই ওঠে না। দেখো চেষ্টা করে। চেষ্টা করার পরে কিচ্ছু নাই, আমি সংসার করবো না, এটাই ফাইনাল। ঠিক আছে, তাহলে এই খাওয়া দাওয়া করে ওরা হাতে 30,000 টাকা দেবে, সেই টাকা নিয়ে চলে যাও বাড়ি দেখি। তারপরে 2 মাস পরে আমার সাথে যোগাযোগ করো, আবার একটা মিটিংটাকে সেটেলমেন্ট করাই দেবো, ঠিক আছে? আচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাইয়ে আমাদের জামা কাপড় গুছাই, খাওয়া দাওয়া করে যাইও। না না, হোটেল থেকে খেয়ে নেবো, ও কথা বললি হবে না, এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শালা কোনো কাজই নেই, খালি খালি আনিছে। আসি তাহলে। আচ্ছা, চলো চলো। বলছি, আপনি কিরকম বিচার করলেন? কিরকম বিচার করবো? তোমাদের ছেলে এখানে নাই, আর মেয়ে যা বলছে, হ্যাঁ এখন তার কথা যদি না মানি তাহলে একটু অপমানজনক কথা হয় না? সব মিথ্যে কথা। ওর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, এখান থেকে টাকা পয়সা নিয়ে এখন ওখান যে সংসার পাতাবে। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি ওই ছেলের সাথে ঘোরাফেরা করে, এমনকি অনেক আগের থেকে তার সঙ্গে লাইনের সম্পর্ক আছে। সেসব প্রমাণপত্র কই? প্রমাণপত্র না থাকলে এসব বিচার করা হয়? প্রমাণপত্র আনতে গেছে, নেদন আনতে গেছে। তা প্রমাণপত্র আনো, বিচার করার সময় তারপরে টাকা পয়সা কিচ্ছু দেবো না, দরকার হয় 50,000 টাকায় সেটেলমেন্ট করে দেবো, কিন্তু এই 2 মাসে 60,000 টাকা তোমাদের দিতেই হবে, কিচ্ছু করার নেই। সে নয় দিলাম, কিন্তু 6 লক্ষ টাকা কিন্তু আমরা দিতে পারবো না। আরে কিচ্ছু দেওয়া লাগবে না, তোমরা প্রমাণ আনো যে অন্য কারোর সাথে ওর সম্পর্ক আছে, কিচ্ছু দেবো না। পেঁয়াজ মারাই এমন ভাবে ঘুরলি দেবো না, মোটামুটি সালিশি পান মারা করে দেবো। তাহলে এখন এই 30-60 হাজার টাকা দিতেই হবে। এখন তোমাদের ছেলে যদি চলে আসে তার আগে, আর যদি প্রমাণপত্র হাতে পেয়ে যাও আগে, তাহলে আরো কমে হবে, কিন্তু 30,000 এই মাসের টাকা দিতেই হবে। কারণ কি, তাদের এখন মাথার পুরো আগুনের মতন চলছে, কমসে কম 30,000 টাকা দিয়ে তো এখন হ্যান্ডেল করতেই হবে। তা বলছি, আপনি 15,000 বলতেই পারতেন না, ঘপ করে 30,000 বলিয়ে দিয়েছেন। আরে ওদের পাড়া এখন গরম, 30 দিয়ে না ঠাকালি পারে ঠেকবে না। ওরা এখন যদি থানায় যায় তোমাদের নামে চরিত্রহীনের কেস দিয়ে দেয় না, তখন বুঝবা কেমন লাগে। না 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 না, দরকার নেই রে বাবা, ওই কেসে একবার ঝুলিছি আমি, খালি খালি কি কেলাইছে। সেই সব দেখেই তো আমি 30,000 টাকা বলিয়ে দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে, দেখো না। আচ্ছা ঠিক আছে, সে 30,000 যাই যাক, মোটামুটি এখন একটু মামলাটা ঠান্ডা থাকুক। বলছি কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ও কথা বললেই হবে না, বিকেলে 2-4টে বাংলার বোতলের জোগাড় করো। ও নিয়ে চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে দেবো। তাহলে এখন বাড়ির দিকে যাই। হ্যাঁ না না, এই যে ভালো রান্না বান্না হয়েছে, দেশি মুরগি রান্না হয়েছে, একটু খাওয়া দাওয়া করে যাবেন। এই গন্ডগোলের ভিতরে আবার দেশি মুরগি? যতই হোক বিয়াই মানুষ আইছে বাড়ি, খাতি ভালো মন্দ না দিলে হয়? বললেই হবে না, তোমরা তালের লোক বটে। তাহলে এখন একটা বাংলার ব্যবস্থা করো, বুঝতে পারিস? ওই দেশি মুরগির সাথে বাংলা না হলে আর ভালো লাগবে না। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। যাও যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো।